আমরা আগে অ্যালজিনেট সম্পর্কে পড়েছি। অ্যালজিনেট ছিল কি? ইলাস্টিক টাইপ অফ ইমপ্রেশন ম্যাটেরিয়াল। তার মানে আমরা বলতে পারি ওই ইমপ্রেশন ম্যাটেরিয়াল দিয়ে যে পেশেন্টের মুখে দাঁত আছে, আই মিন ডেন্টুলাস পেশেন্ট, তাদের মুখে ইমপ্রেশন নিতে পারবো। ক্লিয়ার? আজকে আমরা মেইনলি করব ইমপ্রেশন কম্পাউন্ড, কেক ভ্যারাইটি আর জিঙ্ক অক্সাইড ইউজেনাল ইমপ্রেশন পেস্ট। এই দুইটাই নন ইলাস্টিক টাইপ অফ ইমপ্রেশন ম্যাটেরিয়াল। আবারও বলতেছি, নন ইলাস্টিক টাইপ অফ ইমপ্রেশন ম্যাটেরিয়াল। তার মানে আমরা কনফার্ম বলতে পারি এই ম্যাটেরিয়াল দিয়ে আমরা কাদের মাপ নিব? ইডেন্টুলাস পেশেন্টের মাপ নিব, যার মুখে কোনো দাঁত নেই। যার মুখে কোনো দাঁত নেই কথাটা আর একটু ক্লিয়ার করে দিই, যার কোনো একটা জতে কোনো দাঁত নেই। ধরেন তার নিচে দাঁত আছে, আপারে একটাও দাঁত নেই, তার মানে ওখানে আমরা নন ইলাস্টিক দিয়ে নিব। বা আপারে দাঁত আছে, লোয়ারে কোনো দাঁত নেই, তার মানে লোয়ারের মাপ আমরা কি দিয়ে নিব? নন ইলাস্টিক টাইপ অফ ইমপ্রেশন ম্যাটেরিয়াল। আবার আপারেও কোনো দাঁত নেই, লোয়ারেও কোনো দাঁত নেই, তাহলে কোনটা দিয়ে মাপ নিব? নন ইলাস্টিক টাইপ অফ ইমপ্রেশন ম্যাটেরিয়াল। তাহলে আমরা বলবো যদি কোনো পেশেন্টের কোনো জতে অথবা বোধ জতে কোনো দাঁত না থাকে, তখন আমরা নন ইলাস্টিক টাইপ অফ ইমপ্রেশন ম্যাটেরিয়াল দিয়ে ইমপ্রেশন নিব। কি কি আছে? ইমপ্রেশন কম্পাউন্ড, কেক ভ্যারাইটি। ইমপ্রেশন কম্পাউন্ড লিখেন, কেক ভ্যারাইটি তো পরে ভ্যারাইটি হিসেবে আসবে। ইমপ্রেশন কম্পাউন্ড, আরেকটা হচ্ছে জিঙ্ক অক্সাইড ইউজেনাল ইমপ্রেশন পেস্ট। ইমপ্রেশন কম্পাউন্ড কোন ধরনের ম্যাটেরিয়াল? এগুলো ভাইবা কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। ভাইবা কোশ্চেনগুলো বলে দিচ্ছি। ইমপ্রেশন কম্পাউন্ড কোন ধরনের ম্যাটেরিয়াল? থার্মোসেট না থার্মোপ্লাস্টিক? ইলাস্টিক না নন ইলাস্টিক? কমনলি ভাইভাই জিজ্ঞেস করা হয়। ইমপ্রেশন কম্পাউন্ড কয়টা ভ্যারাইটি আছে? 4টা ভ্যারাইটি আছে। কেক ভ্যারাইটি, স্টিক ভ্যারাইটি, কোন ভ্যারাইটি, শিট ভ্যারাইটি। আমরা কোন দুইটা কমনলি ইউজ করি? কেক ভ্যারাইটি আর স্টিক ভ্যারাইটি। ঠিক আছে, ভাইবার জন্য ইম্পর্টেন্ট। ইমপ্রেশন কম্পাউন্ডের কম্পোজিশন রিটেন, ভাইবা, ওয়াসপি সব জায়গাতে ইম্পর্টেন্ট, ইভেন এমসিকিউর জন্যও ইম্পর্টেন্ট। ইমপ্রেশন কম্পাউন্ডের কম্পোজিশন রিটেন, ভাইবা, ওয়াসপি সব জায়গাতে ইম্পর্টেন্ট, সব জায়গাতে ইম্পর্টেন্ট। তারপরে ইমপ্রেশন কম্পাউন্ডের ইউজ, ইমপ্রেশন কম্পাউন্ডের ইউজ এটাও সব জায়গাতে ইম্পর্টেন্ট, রিটেন, ভাইবা, ওয়াসপি সব জায়গাতে। ইমপ্রেশন কম্পাউন্ডের ম্যানুপুলেশন নেইলি ম্যাডামের খুবই পছন্দ। উনি ভাইবার টেবিলে জিজ্ঞেস করে, বলে হাতে ইমাজিন করে দেখাও কিভাবে ম্যানুপুলেশন করবে, খুব পছন্দ ওনার। আর প্র্যাকটিক্যাল যদি আসে তাহলে প্র্যাকটিক্যালে লাগবে ম্যানুপুলেশন টেকনিক। দেখা যাচ্ছে আপনারা পরীক্ষা দিচ্ছেন, কোনো একদিন ইমপ্রেশন কম্পাউন্ডের ম্যানুপুলেশন টেকনিক আসলো, তাহলে আপনার কি প্র্যাকটিক্যালে লাগবে? কথা বুঝাইতে পারছি কি না? বুঝতে পেরেছেন? তা আমরা যদি ইমপ্রেশন কম্পাউন্ড একটু ব্যাখ্যা করি, তাহলে আমরা বলবো ইমপ্রেশন কম্পাউন্ড প্রথম নাম হচ্ছে সে নন ইলাস্টিক টাইপ অফ থার্মোপ্লাস্টিক না থার্মোসেট? থার্মোপ্লাস্টিক ইমপ্রেশন ম্যাটেরিয়াল। ক্লিয়ার? কম্পোজিশনে যদি আমরা আসি তাহলে আমরা কি বলবো? স্টিয়ারিক অ্যাসিড, অলিক অ্যাসিড, গাম কপাল, কাউলি রেজিন আর কি সোপ স্টোন আছে না, পাউডার সোপ স্টোন, যেটাই হোক। কম্পোজিশনটা খুব ভালো করে পড়বেন, এমসিকিউতে প্রচুর আসে, এমসিকিউতে প্রচুর আসে, ভাই ভাই জিজ্ঞেস করা হয়। যদি ইমপ্রেশন কম্পাউন্ডের ইউজ সম্পর্কে আমরা বলি, তাহলে ইমপ্রেশন কম্পাউন্ড কেক ভ্যারাইটি ইডেন্টোলাস পেশেন্টের প্রাইমারি ইমপ্রেশন নেওয়ার জন্য ব্যবহার করা হয়। ইডেন্টোলাস পেশেন্টের প্রাইমারি ইমপ্রেশন নেওয়ার জন্য ব্যবহার করা হয়। মাঝে 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 স্পেশাল ট্রে হিসেবে ব্যবহৃত হয়। সবগুলো ব্যাখ্যা করবো একটা একটা করে। মাঝে মাঝে স্পেশাল ট্রে হিসেবে ব্যবহৃত হয়। এই দুইটা হচ্ছে কেক ভ্যারাইটি। আর স্টিক ভ্যারাইটি হচ্ছে স্পেশাল ট্রেতে বর্ডার মোল্ডিংয়ের জন্য ব্যবহার করা হয়। স্টিক ভ্যারাইটি স্পেশাল ট্রেতে বর্ডার মোল্ডিংয়ের জন্য ব্যবহৃত হয়। আর সিঙ্গেল টুথের ইমপ্রেশন নেওয়ার জন্য স্টিক ভ্যারাইটি ব্যবহৃত হতে পারে। 4টা ইউজ বলেছি। একটা ইউজ বলেছি ইডেন্টোলাস পেশেন্টের প্রাইমারি ইমপ্রেশন নেওয়ার জন্য ইমপ্রেশন কম্পাউন্ড কেক ভ্যারাইটি ব্যবহৃত হচ্ছে। সেকেন্ড পয়েন্ট বলেছি মাঝে মাঝে ইমপ্রেশন কম্পাউন্ড কেক ভ্যারাইটি দিয়ে স্পেশাল ট্রেও তৈরি করা হয়, মানে স্পেশাল ট্রে হিসেবে ব্যবহৃত হয়। কীভাবে করা হয় ব্যাখ্যা দিব। ইমপ্রেশন কম্পাউন্ড স্টিক ভ্যারাইটি দিয়ে স্পেশাল ট্রেতে বর্ডার মোল্ডিং করা হয় কমপ্লিট ডেঞ্চার ফেব্রিকেশন প্রসিডিওরের জন্য। ডিটেল জানতে হবে। টিচাররা এখন মাঝে মাঝে জানতে চাই বর্ডার মোল্ডিং কেন করবে, তুমি স্পেশাল ট্রেতে বর্ডার মোল্ডিং কেন করবে, যেন আপনি বলতে পারেন কমপ্লিট ডেঞ্চার ফেব্রিকেশন প্রসিডিওরের জন্য।
আরেকটা কি বললাম, মাঝে মাঝে ইমপ্রেশন কম্পাউন্ড স্টিক ভ্যারাইটি দিয়ে সিঙ্গেল টুথেরও ইমপ্রেশন নেওয়া যায়। আসেন এবার একটা একটা করে ইউজ আমি ডেসক্রাইব করি আপনাদেরকে। যখন আমাদের কাছে কোনো পেশেন্ট আসছে এবং সেই পেশেন্টের মুখে যদি কোনো দাঁত না থাকে, তাহলে আমরা ইমপ্রেশন কম্পাউন্ড কেক ভ্যারাইটি দিয়ে প্রাইমারি ইমপ্রেশন নিব। এখন কথা হচ্ছে, ইমপ্রেশন কম্পাউন্ড কেক ভ্যারাইটি দিয়েই কেন প্রাইমারি ইমপ্রেশন নিতে হবে? আমি তো অ্যালজিনেট দিয়ে নিতে পারতাম না? অবশ্যই নিতে পারতাম। আমরা যখন পেশেন্টের মুখে ট্রে সিলেকশন করি, তখন পেশেন্টের দাঁত আছে কিনা এবং রিজের হাইটের উপর বেস করে আমরা ট্রে সিলেকশন করি। তো একটা পারফোরেটেড ট্রে, স্টেনলেস স্টিল পারফোরেটেড ট্রের ফ্লেন্স কি অনেক বড় না ছোট? অনেক বড়। ওই ট্রে যদি আমরা ইডেন্টুলাস পেশেন্টের মুখে ইউজ করি, তাহলে কি হবে? তার এই যে ভেস্টিবল অফ দ্য মাউথ আছে, এগুলো সব কেটে যাবে, কারণ তার তো দাঁত নাই, অনলি রেসিডুয়াল অ্যালভিউলার রিজ আছে। আমরা ট্রে কি সিলেক্ট করতেছি? ট্রে সিলেক্ট করতেছি প্লেন ট্রে, স্টেনলেস স্টিল প্লেন ট্রে, যেই ট্রের ফ্লেন্সগুলো ছোট, হাইটগুলো কম, তাহলে ট্রে হিসেবে সিলেক্ট করতেছি প্লেন ট্রে। এরপরে আরেকটা পয়েন্ট আছে, অ্যালজিনেটের ফ্লো ভালো না খারাপ? ভালো। এখন যে পেশেন্টের মুখে দাঁত নাই, সে পেশেন্টের মুখে তো সারফেস এরিয়া কম। আমরা যখন অ্যালজিনেট দিয়ে মাপ নিতে যাব, তখন ওই অ্যালজিনেট এক্সট্রা ম্যাটেরিয়াল গলার দিকে চলে যাবে, পেশেন্টের কি তৈরি হবে? ক্যাগ রিফ্লেক্স তৈরি হবে। তার মানে এমন একটা ম্যাটেরিয়াল আমাকে নিতে হবে যার তুলনামূলক ফ্লো কম। ইমপ্রেশন কম্পাউন্ডের ফ্লো ভালো না খারাপ? খারাপ, তুলনামূলক ফ্লো কম। তো এই জন্য আমরা প্লেন ট্রে এবং ইমপ্রেশন কম্পাউন্ড এইভাবে সিলেক্ট করতেছি। এগুলো বই কিতাবের কথা না, এগুলো কমন সেন্সের কথা। সাথে আরেকটা পয়েন্ট আছে, প্লেন ট্রেতে এমন কি ম্যাটেরিয়াল ইউজ করতে হবে যাতে প্লেন ট্রেতে লেগে থাকে, যেই ম্যাটেরিয়ালের অ্যাডহেসিভ প্রপার্টি আছে। ইমপ্রেশন কম্পাউন্ডের কি অ্যাডহেসিভ প্রপার্টি আছে? অবশ্যই আছে। ইমপ্রেশন কম্পাউন্ডের অ্যাডহেসিভ প্রপার্টি আছে, ট্রের গায়ে লেগে থাকবে, সহজে উঠতে চাবে না। কিভাবে প্রাইমারি ইমপ্রেশন কম্পাউন্ড দিয়ে হলো, বুঝতে পেরেছেন? এইভাবে। এর পরের পয়েন্টে আসি, মাঝে মাঝে ইমপ্রেশন কম্পাউন্ড দিয়ে আমরা স্পেশাল ট্রেও করি। ইমপ্রেশন কম্পাউন্ডের কয়টা টাইপ আছে? ভ্যারাইটি বলিনি, টাইপ। 3টা টাইপ আছে, লো ফিউজিং, মিডিয়াম ফিউজিং, হাই ফিউজিং। আমরা পেশেন্টের মুখে প্রাইমারি ইমপ্রেশনের জন্য যে কেক ভ্যারাইটিটা ব্যবহার করি, এটা হচ্ছে লো ফিউজিং। আর মিডিয়াম ফিউজিং আর হাই ফিউজিং যেটা আছে, এই দুইটা স্পেশাল ট্রে হিসেবে ব্যবহৃত হয়। কেমন? আমি এক্সাম্পল দিচ্ছি। আপনারা কি রহমান স্যারের বইটা খুলেছেন কখনো? খোলা হয়নি, অনেকেই মাথা এরম করে নাড়া দিছে। রহমান স্যারের বইয়ের ইমপ্রেশন চ্যাপ্টারের মনে হয় প্রথম পেজেই বলা আছে ওয়াশ ইমপ্রেশনের ডেফিনিশন পড়াইছে ম্যাডাম? পড়াইনি। ওয়াশ ইমপ্রেশন বলে একটা টার্ম আছে। ওয়াশ ইমপ্রেশন কি জিনিস? ধরেন আপনি কোনো একটা জায়গায় মাপ নিচ্ছেন, সেই ম্যাটেরিয়ালটার ফ্লো ভালো না। আপনি কোনো একটা জায়গায় মাপ নিচ্ছেন ইডেন্টুলাস পেশেন্টের মুখে, সেখানে ম্যাটেরিয়ালের ফ্লো ভালো হচ্ছে না। আপনি কি কন্টিনিউ যতবার হবে না মাপ নিতেই থাকবেন? পেশেন্ট তো বিরক্ত হবে, তাই না? এই জন্য বলা হয়, আপনি 2বার ট্রাই করেছেন মাপ নেওয়ার ইডেন্টুলাস পেশেন্টের মুখে, কিন্তু মাপ ভালো আসতেছে না, তখন ওই ইমপ্রেশনের উপরে স্লারি মিক্স অফ অ্যালজিনেট দিয়ে পুনরায় চাপ দেওয়া হয় ফর বেটার অ্যাকুরেসি। এটাকে বলা হয় ওয়াশ ইমপ্রেশন। তাহলে কি, ওই যে স্লারি মিক্স অফ অ্যালজিনেটটা দিলাম, আগের ম্যাটেরিয়ালের উপরে দিলাম না? তাহলে আগের ম্যাটেরিয়ালটা কি মুখের মাপের একটা শেপ রেডি করে রাখছে, তো তাহলে স্পেশাল ট্রে হিসেবে কাজ করলো না? বুঝতে কি কঠিন হলো? আবারও ব্যাখ্যা দিচ্ছি। ধরেন আমার কাছে রহিম সাহেব আসছে, রহিম সাহেবের মুখে আপারে কোনো দাঁত নাই, তাহলে আমরা প্রাইমারি ইমপ্রেশন কি দিয়ে নিব? ইমপ্রেশন কম্পাউন্ড কেক ভ্যারাইটি। ট্রে হিসেবে প্লেন ট্রে সিলেক্ট করলাম, ম্যাটেরিয়াল হিসেবে ইমপ্রেশন কম্পাউন্ড কেক ভ্যারাইটি সিলেক্ট করলাম। এখন আমি প্রথমবার ইমপ্রেশন কম্পাউন্ড ম্যানিপুলেশন করে ট্রের উপরে নিয়ে রহিম সাহেবের মুখে মাপ নিলাম। রহিম সাহেবের মুখে সব জায়গার মাপ আসলো না, কারণ কি, কম্পাউন্ডের তো ফ্লো ভালো না, আসলো না। এবার আমি রহিম সাহেবকে বললাম, রহিম সাহেব আমি আরেকবার মাপ নিই। কি করলাম? কম্পাউন্ডটা আবার গরম পানির মধ্যে দিয়ে নরম করলাম। এক পেশেন্টের মুখে কি কম্পাউন্ড মাল্টিপল টাইম ব্যবহার করা যাবে?
একই পেশেন্টের মুখে ব্যবহার করা যাবে। তো আমি আবারও কম্পাউন্ড নরম করলাম, করে ম্যানিপুলেশন করলাম, ট্রের উপরে দিলাম, দিয়ে রহিম সাহেবের মুখে আবার মাপ নিলাম, আবারও মাপ ভালো আসলো না। রহিম সাহেবকে আবার বলবো যে রহিম সাহেব আসেন এই কম্প দিয়ে আরেকবার মাপ নিই, কারণ ইমপ্রেশন কম্পাউন্ডটা আমরা গরম করে নরম করে মাপ নিব, মুখে চাপ দিয়ে মাপ নিব। ইমপ্রেশন কম্পাউন্ড মিউকো কম্প্রেসিভ ইমপ্রেশন টেকনিকের মাধ্যমে মাপ নেওয়া হয়। তার মানে কি মুখে চাপ দিতে হয়? রহিম সাহেব ব্যথা পাচ্ছে, তার মানে রহিম সাহেবকে দ্বিতীয়বারের পরে আর বলা যাবে না আসেন মাপ নিই, হয় রহিম সাহেবকে ছেড়ে দিতে হবে, আদারওয়াইজ এমন কোনো প্ল্যান সাজাইতে হবে ওনার কষ্ট হবে না কিন্তু আমার মাপ বেটার হবে। কি করা হলো? প্লেন্টারের উপরে ইমপ্রেশন কম্পাউন্ড দিয়ে মাপ নিয়েছি রহিম সাহেবের মুখে, তাহলে মুখের কিছুটা মাপ তো এসেছে কিন্তু অ্যাকুরেট হয়নি। ওই মাপের মধ্যে আমরা সিলারি মিক্স অফ অ্যালজিনেট দিব, মানে পাতলা অ্যালজিনেট মিক্সিং দিব, দিয়ে আস্তে করে মুখের মধ্যে বসাই দিব। তাহলে কি যে জায়গাগুলো মাপ আসেনি সেই জায়গাগুলো অ্যালজিনেট ফ্লো করবে, কারণ অ্যালজিনেটের তো ফ্লো ভালো, অ্যালজিনেট ফ্লো করে ওই জায়গাগুলো ভরাট করে ফেলবে। এবার মাপ যদি বের করে ফেলি তাহলে আগের মাপের থেকে কি নতুন মাপটা বেশি বেটার হলো না? এটাকে বলে ওয়াশ ইমপ্রেশন, এটাকে বলে ওয়াশ ইমপ্রেশন। রহমান স্যারের বইয়ে লেখা আছে ইমপ্রেশন চ্যাপ্টারে, একদম প্রথম পেজেই মনে হয় লেখা আছে, ডান পাশের পেজে। তাহলে কি আগের যে ইমপ্রেশন কম্পাউন্ড ছিল ওটা একটা স্পেশাল ট্রের মতো কাজ করলো না? মুখের একটা শেপ তৈরি করে দিল না রহিম সাহেবের মুখের? স্পেশালি তো তার মুখেরই মাপটা তৈরি করে দিল, নাকি আমার মুখের মাপ তৈরি করে দিল? রহিম সাহেবের মুখের মাপ তৈরি করে দিল। তাহলে কি ইমপ্রেশন কম্পাউন্ড একটা স্পেশাল ট্রের মতো কাজ করলো না? এই কথাটাই বলা হচ্ছে। বোঝাইতে পারছি? বোঝাইতে পারছি কি না? এটা সাধারণত মিডিয়াম ফিউজিং এবং হাই ফিউজিংয়ের ক্ষেত্রে হয়, এই জন্য কথাটা আসতেছে মিডিয়াম ফিউজিং আর হাই ফিউজিং দিয়ে স্পেশাল ট্রে বানানো হয়। কিন্তু লো ফিউজিংয়ের মোটামুটি যা ফ্লো আছে রহিম সাহেবের মুখের মাপ চলে আসে। কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য আমি প্রথমে এই কথাটা উচ্চারণ করেছি, আমরা যখন ইডেন্টুলাস পেশেন্টের প্রাইমারি ইমপ্রেশন নিই, ইমপ্রেশন কম্পাউন্ড কেক ভ্যারাইটি দিয়ে নিই এবং সেটা লো ফিউজিং। ক্লিয়ার? এরপরে আসি বর্ডার মোল্ডিং। এবার দেখলাম আমাদের যে টিচাররা আসছে আপনাদের পরীক্ষা নেওয়ার জন্য, আপু ভাইয়াদের, ওনাদের এই বর্ডার মোল্ডিং ডি ওয়াক্সিং নিয়ে নাড়াচাড়া করতেছে খুব। আসলে এগুলো ফাইনাল ইয়ারের পড়া, এখন টিচার জানতে চাইলে কিছু করার থাকে না। বর্ডার মোল্ডিং কি? বর্ডার মোল্ডিং হচ্ছে, আমি কি নলেজ দিয়েছি আগে? হ্যাঁ, আচ্ছা আবারও বলতেছি, আমরা যখন পেশেন্টের মুখে কমপ্লিট ডেঞ্চার করি, কমপ্লিট ডেঞ্চারটা পেশেন্টের মুখের এই যে চারিপাশের যে বর্ডার আছে না ভেস্টিবলের ভিতরে, এই বর্ডারগুলোকে এইভাবে ধরে রাখে, জাস্ট দেখেন এইভাবে ধরে রাখে, একটা সিল তৈরি করে, সিল তৈরি করে। আমি আপনারা একটা গ্লাসে কখনো এই যে রাবারের জিনিস চাপ দিয়ে ছেড়ে দিয়ে দেখেছেন, একটা নাম আটকায় যায়, সিলের মতো হয়ে যায়, ওটা কি ইয়ার টাইট করে সিল করে না? কমপ্লিট ডেঞ্চারও পেশেন্টের মুখে ইয়ার টাইট করে সিল করে। তো ওই বর্ডারটা কি কমপ্লিট ডেঞ্চার সিল করলো না? ওই বর্ডারটা সিলিংয়ের যে প্রসিডিউর সেটাকে বলা হয় বর্ডার মোল্ডিং। কমপ্লিট ডেঞ্চার পেশেন্টের মুখে যে বর্ডারটা সিল করে সেই প্রসিডিউরটা অ্যাসিভ করার জন্য যে পদ্ধতিটা আমরা মেনটেন করতেছি, প্রসিডিউরটা মেনটেন করতেছি, তার নাম হচ্ছে বর্ডার মোল্ডিং টেকনিক। আর যে ম্যাটেরিয়ালটা দিয়ে করি আমরা সেটা হচ্ছে ইমপ্রেশন কম্পাউন্ড স্টিক ভ্যারাইটি। কথাটা বোঝা গেছে? কেন এই কথাটা বললাম? এইটা করি আমরা স্পেশাল ট্রেতে, এটা করি আমরা স্পেশাল ট্রেতে, স্পেশাল ট্রেতে করে ফাইনাল ইমপ্রেশন নিয়ে বর্ডার মোল্ডিং রেডি করে ফেলি। বুঝাইতে পারছি? এখন আপাতত এইটুক মাথায় রাখতে হবে, ফাইনাল ইয়ারের পড়া কঠিন জিনিস, দরকার নেই এর বাইরে আমাদের জানা। ক্লিয়ার? আরেকটা হচ্ছে সিঙ্গেল টুথের ইমপ্রেশন নেওয়ার জন্য ইমপ্রেশন কম্পাউন্ড স্টিক ভ্যারাইটি ব্যবহার করা হয় কখনো কখনো। কিভাবে? কপার ব্যান্ড বা ম্যাট্রিক্স ব্যান্ড বলে ব্যান্ড পাওয়া যায় এক ধরনের লম্বা, কপার ব্যান্ড বা ম্যাট্রিক্স ব্যান্ড বলে ব্যান্ড পাওয়া যায়। কপার ব্যান্ড কেন বলা হচ্ছে? ওই ব্যান্ডটা কপার দিয়ে তৈরি, ওই ব্যান্ডটা কপার দিয়ে তৈরি, এই জন্য নাম হয়েছে কপার ব্যান্ড। অনেক সময় ম্যাট্রিক্স ব্যান্ডও বলা হয়। ওইটা কি করা হয়? এই লম্বা ব্যান্ড একটা দাঁতের চারিপাশে 360 সার্কেল করে ঘিরে ফেলা হয়, ঘিরে ফেলে ওই দাঁতের উপরে বসায় দেওয়া হলো, দিয়ে উপর দিয়ে ইমপ্রেশন কম্পাউন্ড স্টিক ভ্যারাইটি গলায় গলায় দেওয়া হয়। তাহলে কি একটা দাঁতকে ঘিরে রাখছে আর আমি উপর দিয়ে ইমপ্রেশন কম্পাউন্ড স্টিক ভ্যারাইটি দিচ্ছি গলায় গলায়, তাহলে ম্যাটেরিয়ালটা যখন শক্ত হয়ে যাবে তখন ওই একটা দাঁতের মাপ বের করা সম্ভব হবে কি না? সম্ভব হবে কি না?
এটা এখন আর করা হয় না, অতীতে কোনো এক সময় করা হতো। তাহলে আমরা কি বলতে পারি, সিঙ্গেল টুথের ইমপ্রেশনের জন্য কপার ব্যান্ড ইমপ্রেশন টেকনিকের মাধ্যমে ইমপ্রেশন কম্পাউন্ড স্টিক ভ্যারাইটি দিয়ে মাপ নেওয়া হয়। টেকনিকের নাম হচ্ছে কপার ব্যান্ড ইমপ্রেশন টেকনিক। আর কোন ম্যাটেরিয়াল দিয়ে মাপ নিচ্ছি, ইমপ্রেশন কম্পাউন্ড স্টিক ভ্যারাইটি। ক্লিয়ার, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস করব, ইমপ্রেশন কম্পাউন্ড কেক ভ্যারাইটির কালার কি? হ্যাঁ, রেডিশ ব্রাউন। আর ইমপ্রেশন কম্পাউন্ড স্টিক ভ্যারাইটির কালার কি? গ্রিন কালার। গ্রিন কালার। অনেক সময় কালারও জানতে চাই। ম্যানুপুলেশনের ক্ষেত্রে কি কি আর্মামেন্টেরিয়াম লাগবে একটু লিখেন। আমরা যখন ইমপ্রেশন কম্পাউন্ড কেক ভ্যারাইটি ম্যানুপুলেশন করব তখন আমাদের লাগবে ফ্লেক্সিবল রাবার বল, ন্যাপকিন, ওয়ার্ম ওয়াটার, নট হট ওয়াটার, ওয়ার্ম ওয়াটার। ব্র্যাকেটে টেম্পারেচার লিখে রাখেন 60 থেকে 65 ডিগ্রি সেন্টিগ্রেড। ম্যাডাম তাই পড়াইছে না? নাকি আরো কম পড়াইছে? এটাই পড়াইছে? ম্যাডাম যেটা পড়াইছে ওইটা পড়বেন। এক এক বই, দুই বই দুই রকম আছে। থার্মোমিটার, থার্মোমিটার জর্মপাত যন্ত্র, থার্মোমিটার, থার্মোমিটার। হ্যাঁ, তারপরে হচ্ছে ভেজলিন, বলেছি ভেজলিন, ভেজলিন, স্টেনলেস স্টিল স্টক প্লেন ট্রে, আপার और लोअर और both, स्टेनलेस स्टील स्टॉक प्लेन ट्रे, अपर और लोअर और बोथ। ইমপ্রেশন কম্পাউন্ড কেক ভ্যারাইটি ম্যাটেরিয়ালি যদি না নেন তা মিক্স করবেন কি? ইমপ্রেশন কম্পাউন্ড কেক ভ্যারাইটি। ক্লিয়ার? এখন ম্যানিপুলেশন সম্পর্কে ধারণা দিই। প্রথমে আমরা হিটারে হোক, চুলায় হোক, যেখানেই হোক, পানিকে ওয়ার্ম ওয়াটার করব। ওয়ার্ম ওয়াটার করার পরে রাবার বোলের ভিতরে আগে ন্যাপকিন বসাবো। শুকনা রাবার বোলের ভিতরে আগে ন্যাপকিন বসাবো। ন্যাপকিন বসানোর পরে ওই ওয়ার্ম ওয়াটার রাবার বোলের মধ্যে নিব। ওই ওয়ার্ম ওয়াটার রাবার বোলের মধ্যে নিব। নিয়েই সাথে সাথেই কম্পাউন্ড দেওয়া যাবে না। ওই যে থার্মোমিটার আছে, ওই থার্মোমিটার দিয়ে ওয়ার্ম ওয়াটারের টেম্পারেচার মাপতে হবে। ওয়ার্ম ওয়াটারের টেম্পারেচারের রেঞ্জ কত? 60 থেকে 65-র মধ্যে থাকতে হবে। যখন এই রেঞ্জে আসবে তখন ইমপ্রেশন কম্পাউন্ড কেক ভ্যারাইটি চূর্ণ চূর্ণ করে, আস্ত না, ভেঙে ভেঙে, বলছে না ম্যাডাম, ভেঙে ভেঙে আমরা গরম পানির মধ্যে দিব। গরম পানির মধ্যে দেওয়ার পরে ওটা কি নরম হওয়া শুরু করবে। স্টিয়ারিক অ্যাসিড এবং অলিক অ্যাসিড ওই ম্যাটেরিয়ালের ভিতরে প্লাস্টিসাইজার প্রপার্টি ডেভেলপ করবে। আমরা একটা টুকরা নিয়ে চেক করে দেখব নরম হচ্ছে কি না। নিডিং কি পানির উপরে করব না পানির নিচে করব? পানির উপরে করব, হাতে নিয়ে। রাইট, একটা নিব, নিয়ে দেখব নরম হয়েছে কিনা। ওকে, যদি নরম হয় পরের টুকরা নিব। এইভাবে নিব আর পানির উপরে নিডিং করব। এইভাবে নিডিং আমি সামনের দিনই দেখাই দিব। নিডিং করব। এখন কথা হচ্ছে শুধু নিডিংই করবো আর পানিতে চুবাবো না? অবশ্যই নিডিং করব, পানিতে চুবাবো, আবার নিব। কারণ স্টিয়ারিক অ্যাসিড আর অলিক অ্যাসিড ওয়ার্ম ওয়াটারের সাথে কন্টাক্টে এসেই প্লাস্টিসাইজার হয়। আদারওয়াইজ প্লাস্টিসাইজার হবে না। আদারওয়াইজ প্লাস্টিসাইজার হবে না। তো মাঝে মাঝে পানির মধ্যে চুবাবো, আবার উপরে নিয়ে নিডিং করব। পুরো ম্যাটেরিয়ালটাই একসময় আস্তে আস্তে এক পিস করে করে নিতে নিতে পুরো ম্যাটেরিয়ালটাই আমার হাতে আসবে। আমি নিডিং করব, ওয়ার্ম ওয়াটারে চুবাবো, আবার নিডিং করব। কতক্ষণ নিডিং করব? ম্যাডাম কিছু বলছে এটাই? পুরো ম্যাটেরিয়ালটা যখন একটা স্মুথ কনসিস্টেন্সিতে আসবে, পুরো ম্যাটেরিয়ালটা যখন একটা স্মুথ কনসিস্টেন্সিতে আসবে। কারণ কি, প্রথম দিকে নিডিং করলে এক জায়গা নরম বেশি থাকবে, এক জায়গা শক্ত থাকবে। কিন্তু সময়ের সাথে সাথে পুরো ম্যাটেরিয়ালটাই যখন একদম সেম স্মুথ কনসিস্টেন্সিতে আসবে, সব সমান পরিমাণ নরম হবে বা সেম সফটেনিং হবে, পুরো ম্যাটেরিয়ালটা একই রকম সফটেনিং যখন হবে তখন আমরা বুঝবো আমাদের নিডিং শেষ। ওই নিডিং অবস্থায়, নিডিং যখন শেষ, আমরা প্লেন ট্রেতে ওই ম্যাটেরিয়ালটা লোড করব।
প্লেন ট্রেতে ম্যাটেরিয়ালটা লোড করার পরে মানাপালিতে ভ্যাসলিন অ্যাপ্লাই করার কথা বলা নেই, বাট আমাদের লোকাল যে বইগুলো আছে সেই লোকাল বইগুলোতে ট্রেতে ইমপ্রেশন কম্পাউন্ড দেওয়ার পরে ভ্যাসলিন লাগানোর কথা বলা আছে। অনেক জায়গায় আছে পেশেন্টের মুখেও ভ্যাসলিন দেওয়ার কথা বলা আছে। ম্যাডাম মনে হয় পেশেন্টের মুখের কথাটা বলে, পেশেন্টের মুখে ভ্যাসলিন দিয়ে দিব। কেন ভ্যাসলিন দিব? যাদের মুখে দাঁত পড়ে যায় তারা সবাই অলমোস্ট বয়স্ক। বয়সের সাথে সাথে পেশেন্টের মুখে ড্রাই মাউথ সিনড্রোম ডেভেলপ করে, যে প্যারোটিড গ্ল্যান্ড, তারপরে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, এখান থেকে তখন আর স্যালাইভা কম আসে, মুখে ড্রাইনেস ডেভেলপ করে। তো এই ড্রাইনেস থেকে পেশেন্টকে বাঁচানোর জন্য আমরা কি পেশেন্টের মুখে ভ্যাসলিন দিই। কোনো বইয়ে বলা আছে ওই ম্যাটেরিয়ালেই ভ্যাসলিন দিতে হবে। যদি ম্যাটেরিয়ালের উপরে ভ্যাসলিন দেন তাহলে মুখে দিবেন না, আর যদি মুখের মধ্যে দেন তাহলে ম্যাটেরিয়ালে দিবেন না। ক্লিয়ার? আমরা সাধারণত ম্যাটেরিয়ালে দিই, ম্যাডাম যেহেতু মুখের মধ্যে শুনতে চায় আপনারা মুখের মধ্যে দিবেন। ওই ম্যাটেরিয়ালটা ট্রেতে অ্যাপ্লাই করার পরে যদি ট্রেতে ভ্যাসলিন দেন দিলেন, যদি পেশেন্টের মুখে দেন দিলেন, দিয়েই সাথে সাথে পেশেন্টের মুখে বসানো যাবে না। ওই ম্যাটেরিয়ালটা আবার গরম পানির মধ্যে দিতে হবে। কারণ আপনি এই যে উপরে নিডিং করে যখন ট্রের উপর বসাচ্ছেন, ম্যাটেরিয়ালের টেম্পারেচার কি বাড়তেছে না কমতেছে? কমে যাচ্ছে, তাই তো মুখে মাপ ভালো আসবে না। ওই ট্রেতে বসানোর পরে ট্রে সহ ম্যাটেরিয়াল সহ গরম পানির মধ্যে আবার দিব, গরম পানির মধ্যে আবার দিব, দিয়ে গরম পানির থেকে তুলে সাথে সাথে গালের মধ্যে দিব না। আমাদের ওরাল ক্যাভিটি 45 to 50 ডিগ্রির উপরে হিট সহ্য করতে পারে না। হাতের এই যে উল্টা সাইড, ম্যাডাম বলছেন এটা, হাতের উল্টা সাইডে ওই ইমপ্রেশন ম্যাটেরিয়ালটা টাচ করাবো। যদি আমার হাতের এই স্কিন, এই সাইডটা ওই হিট সহ্য করতে পারে, তাহলে পেশেন্টের ওরাল ক্যাভিটিও হিট সহ্য করতে পারবে। তো এখানে লাগাবো হাতের কি সাইড বলে এটাকে, এই বলেন না কেন? হ্যাঁ, ব্যাক সাইড না, ভালো একটা টার্ম আছে। যাই হোক, এখানে লাগানোর পরে যদি আমাদের হাতে ফিল হয় যে না আমার হাত টেম্পারেচার সহ্য করতে পারতেছে, তাহলে আমরা পেশেন্টের মুখে দিয়ে জোরে চাপ দিয়ে মাপ নিব। মিউকো কম্প্রেসিভ ইমপ্রেশন টেকনিকের মাধ্যমে মাপ নিব। ক্লিয়ার? বুঝাইতে পারছি? মিউকো কম্প্রেসিভ ইমপ্রেশন টেকনিকের মাধ্যমে মাপ নিব। ইন্টারনাল কম্প্রেশন ম্যাডাম পড়াইছে? আসেন ইন্টারনাল কম্প্রেশনের একটু ধারণা দিয়ে দিই। ইন্টারনাল কম্প্রেশন হচ্ছে ওই জিনিস, মিউকো কম্প্রেসিভ ইমপ্রেশন টেকনিকের মাধ্যমে যদি কোনো রিজিড টাইপ অফ ইমপ্রেশন ম্যাটেরিয়াল দিয়ে মাপ নেওয়া হয় এবং সেই মাপ থেকে যদি একটা মডেল করা হয়, তাহলে সেই মডেলটা কি কম্প্রেস মডেল হবে না রিল্যাক্স মডেল হবে? অবশ্যই কম্প্রেস মডেল হবে। আপনি তো টিস্যু চাপ দিয়ে ধরে মাপ নিয়েছেন, তাহলে ওখান থেকে যে মডেলটা হবে মডেলটা কম্প্রেস হবে। তাহলে ওই মডেলের উপরে যদি কোনো ডেঞ্চার বেস বানানো হয় এবং সেই ডেঞ্চার বেস যদি পেশেন্টের মুখে পরানো হয়, পেশেন্টের মুখে টিস্যুটাকে কি কম্প্রেস করে রাখবে, চাপ দিয়ে ধরে রাখবে। এই যে ফেনোমেননটা, এই ফেনোমেননটাকে বলা হয় ইন্টারনাল কম্প্রেশন। একদম সহজ ভাষায় লেখা আছে রহমান স্যারের বই, ইমপ্রেশন ম্যাটেরিয়াল চ্যাপ্টার, বাম পাশের পেজ বক্স করে লেখা আছে, ওই বক্সটুকু পড়লেই হয়ে যাবে। পিছন আমার মনে নাই। ক্লিয়ার? আসেন, জিঙ্ক অক্সাইড ইউজেনাল ইমপ্রেশন পেস্ট একমাত্র নন ইলাস্টিক টাইপ অফ ইমপ্রেশন ম্যাটেরিয়াল যার ফ্লো সুপার। আবারও বলতেছি, জিঙ্ক অক্সাইড ইউজেনাল ইমপ্রেশন পেস্ট একমাত্র নন ইলাস্টিক টাইপ অফ ইমপ্রেশন ম্যাটেরিয়াল যার সর্বপ্রথম ভালো বৈশিষ্ট্য হচ্ছে ফ্লো সুপার, খুবই ভালো ফ্লো এবং হাইলি স্টিকি। এটা কিন্তু আবার অ্যাডভান্টেজ না, এটা ডিসঅ্যাডভান্টেজ। হাইলি স্টিকি লিখেছেন। ইডেন্টুলাস পেশেন্টের ফাইনাল ইমপ্রেশন নেওয়ার জন্য ব্যবহৃত হয়। ইডেন্টুলাস পেশেন্টের ফাইনাল ইমপ্রেশন নেওয়ার জন্য ব্যবহৃত হয়। দুইটা টিউবে থাকে, একটা সাদা কালারের টিউব মানে সাদা মার্কিং করা টিউব, সেটাকে বলা হয় বেস, আর একটা হচ্ছে ব্রাউন মার্কিং করা টিউব, সেটা হচ্ছে ক্যাটালিস্ট। টিউবের কালার আলাদা, সবুজ সাদা মিলায়ে বা সবুজ, কিন্তু মার্কিং করা থাকে। একটাতে গোল করে সাদা দেওয়া থাকে ওটা বেস, আর যেটাতে ব্রাউন কালারের গোল দেওয়া থাকে সেটা হচ্ছে ক্যাটালিস্ট। দুইটা সম পরিমাণে নিয়ে মিক্সিং করা হয়।
একটা কম একটা বেশি নিয়ে মিক্সিং করলে হবে না, দুইটা সম পরিমাণে নিয়ে মিক্সিং করা হয়। কীভাবে নেওয়া হয়, একটা যদি 1 ইঞ্চি নেওয়া হয় আর একটা 1 ইঞ্চি নেওয়া হবে, একটা যদি 2 ইঞ্চি নেওয়া হয় আর একটা 2 ইঞ্চি নেওয়া হবে। জিঙ্ক অক্সাইড ইউজেনাল ইমপ্রেশন পেস্ট দিয়ে মাপ নেওয়ার জন্য আমরা ট্রে ব্যবহার করি হচ্ছে স্পেশাল ট্রে বা কাস্টম ট্রে। স্পেশাল ট্রে বা কাস্টম ট্রে, তার মানে এই ট্রে তৈরি করা হয় কি দিয়ে? সেলফ কিওর অ্যাক্রাইলিক রেজিন দিয়ে তৈরি করা যেতে পারে, বেস প্লেট ওয়াক্স দিয়ে তৈরি করা যেতে পারে। জিঙ্ক অক্সাইড ইউজেনাল ইমপ্রেশন পেস্ট দিয়ে মাপ নেওয়ার জন্য যে ট্রে লাগে সেই ট্রে হচ্ছে কাস্টম ট্রে অর স্পেশাল ট্রে। এই ট্রে তৈরি করা হয় সেলফ কিওর অ্যাক্রাইলিক রেজিন দিয়ে অথবা বেস প্লেট ওয়াক্স দিয়ে। কমনলি সেলফ কিওর অ্যাক্রাইলিক রেজিন দিয়ে বানানো হয়, বেস প্লেট ওয়াক্স এখন আর বানানো হয় না, কারণ বেস প্লেট ওয়াক্স হচ্ছে হাইলি ব্রিটেল। তাও বলে দিলাম, কমনলি এখন সেলফ কিওর অ্যাক্রাইলিক রেজিন দিয়ে বানানো হয়, বেস প্লেট ওয়াক্স দিয়ে বানানো হয় না, কারণ বেস প্লেট ওয়াক্স হচ্ছে হাইলি ব্রিটেল। ক্লিয়ার? লিখেছেন? জিঙ্ক অক্সাইড ইউজেনাল ইমপ্রেশন পেস্ট দিয়ে এর বাইরে খুব বেশি জানতে চাই না। কম্পোজিশন মাঝে মাঝে রিটেনে আসে, ইউজ তো আমি বলেই দিলাম। ম্যানুপুলেশন হচ্ছে, ম্যানুপুলেশন পরে বলতেছি, আরেকটা দরকারি কথা বলে নিই। লিখছেন? জিঙ্ক অক্সাইড ইউজেনাল ইমপ্রেশন পেস্ট দিয়ে মাপ নেওয়ার জন্য অবশ্যই আমাদের আগে পেশেন্টের মুখের চারিপাশে ড্রাই সারফেসে ভেসলিন অ্যাপ্লাই করে নিতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হাইলি অ্যাডহেসিভ। জিঙ্ক অক্সাইড ইউজেনাল ইমপ্রেশন পেস্ট দিয়ে পেশেন্টের মুখে মাপ নেওয়ার জন্য পেশেন্টের মুখের চারিপাশে যেগুলো ড্রাই সারফেস আছে, তার মানে লিপ, এই যে মুখের চারিপাশ, চিক, এগুলোতে ভেসলিন দিয়ে নিতে হয়, কারণ এটা হাইলি অ্যাডহেসিভ। কিন্তু পেশেন্টের মুখের ভিতরে কোনো ভেসলিন দেওয়ার সুযোগ নাই, কারণ এটা ফাইনাল ইমপ্রেশন। মুখের মধ্যে যদি ভেসলিন দেন তাহলে মানে যে কমপ্লিট ডেঞ্চারটা সেটা পেশেন্টের মুখে ভালোভাবে ফিটিং হবে না। এই জন্য পেশেন্টের মুখে বিন্দু মাত্র ভেসলিন দেওয়ার সুযোগ নেই, মুখের ভিতরে, বাইরের দিকে শুধু দেওয়া যাবে। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু জিজ্ঞেস করে। ইমপ্রেশন কম্পাউন্ডে আপনি পেশেন্টের মুখের মধ্যে দিচ্ছেন, তাই না? কারণ ওটা প্রাইমারি ইমপ্রেশন, ওখানে লুজ ফিটিং হলে কিছু যায় আসে না। কিন্তু জিঙ্ক অক্সাইড ইউজেনাল ইমপ্রেশন পেস্ট দিয়ে যখন মাপ নেওয়া হচ্ছে, এটা ফাইনাল ইমপ্রেশন, এখান থেকে ডেঞ্চার তৈরি হবে, মুখের ভিতরে কিচ্ছু লাগানোর সুযোগ নেই, জাস্ট আউটার যে সারফেস, ড্রাই সারফেস, সেটাতে আমরা ভেসলিন দিই। ক্লিয়ার? বোঝাইতে পারছি? এখন ম্যানুপুলেশনের জন্য আর্মামেন্টেরিয়াম লিখেন। গ্লাস স্ল্যাব, মেটাল স্প্যাচুলা, জিঙ্ক অক্সাইড ইউজেনাল ইমপ্রেশন পেস্ট, কাস্টম ট্রে और স্পেশাল ট্রে, ভেসলিন। আবার বলবো, হ্যাঁ আবার বলবো, গ্লাস স্ল্যাব, তারপরে মেটালিক স্প্যাচুলা, ভেসলিন, কাস্টম ট্রে और স্পেশাল ট্রে, জিঙ্ক অক্সাইড ইউজেনাল ইমপ্রেশন পেস্ট। কিভাবে মিক্সিং করতে হবে? গ্লাস স্ল্যাবের উপরে সম পরিমাণে বেজ এবং ক্যাটালিস্ট নিতে হবে। গ্লাস স্ল্যাবের উপরে সম পরিমাণে বেজ এবং ক্যাটালিস্ট নিতে হবে। যদি 1 ইঞ্চি বেজ নেন 1 ইঞ্চি ক্যাটালিস্ট, 2 ইঞ্চি বেজ নিলে 2 ইঞ্চি ক্যাটালিস্ট, সম পরিমাণে। তারপরে কি করতে হবে? মেটালিক স্প্যাচুলা দিয়ে বেজ এবং ক্যাটালিস্ট মিক্সিং করতে হবে স্টিয়ারিং মোশনে। ম্যাডাম কি বলেছে? এটা স্টিয়ারিং মোশনে মিক্সিং, এই যে এইভাবে স্টিয়ারিং মোশনে মিক্সিং। কতক্ষণ পর্যন্ত মিক্সিং? যতক্ষণ পর্যন্ত না পুরো কালারের, মানে পুরো ম্যাটেরিয়ালের সেম কালার আসে, যতক্ষণ না পুরো ম্যাটেরিয়ালের সেম কালার আসে। ম্যাডাম কি এটা বলছে নাকি আর কিছু বলছে? যতক্ষণ না পুরো ম্যাটেরিয়ালের সেম কালার আসে, যখনই পুরো ম্যাটেরিয়ালের সেম কালার আসবে মিক্সিং শেষ।
তারপরে কি করতে হবে, ওই ম্যাটেরিয়াল স্প্যাচুলা দিয়ে নিয়ে স্পেশাল ট্রে বা কাস্টম ট্রেতে লোড করতে হবে। লোড করার পরে পেশেন্টের মুখে, আমার দিকে খেয়াল করেন, দেখতে পান সবাই আমাকে, এই যে আউটার সারফেস পুরাটা ভেজলিন দিতে হবে, ভিতরে বিন্দু মাত্র ভেজলিন দেওয়া যাবে না। আবারও কথাটা বলতেছি, কম্পোর ক্ষেত্রে ভিতরে ভেজলিন, আর এখানে ভিতরে বিন্দু মাত্র ভেজলিন দেওয়া যাবে না, অনলি আউটার সারফেসে ভেজলিন দিব। কেন দিব? জিঙ্ক অক্সাইড ইউজেনাল ইমপ্রেশন পেস্ট হাইলি স্টিকি, যাতে আউটার সারফেসে লেগে না যায়, উঠে না, এতটাই মানে বেঁধে রাখা। ভেজলিন দেওয়ার পরে আমরা পেশেন্টের মুখের মধ্যে জিঙ্ক অক্সাইড ইউজেনাল ইমপ্রেশন পেস্ট সহ কাস্টম ট্রে দিয়ে ইমপ্রেশন নিব। এখানে আমরা সিলেক্টিভ প্রেশার টেকনিকের মাধ্যমে ফাংশনাল ইমপ্রেশন নিই। আমি জানি না ম্যাডাম পড়াইছে কিনা এটা। সিলেক্টিভ প্রেশার টেকনিকের মাধ্যমে ফাংশনাল ইমপ্রেশন নিই। লিখে রাখেন, যদি বাই চান্স কারোর কপালে অনার্স আসে জিজ্ঞেস করতে পারে, আদারওয়াইজ জিজ্ঞেস করবে না, ফাইনাল ইয়ারের পড়া। সিলেক্টিভ প্রেশার 4টা পয়েন্টে আমরা মাত্র চাপ দিই, ফাইনাল ইয়ারে পড়াবো যদি আমি থাকি আর আমাকে আপনারা পান। যদি আমি থাকি, কোন দিন দেখা যাচ্ছে না ভিডিও হচ্ছে, কিছু বলা যাবে না। কোন দিন দেখা যাচ্ছে আপনারা আন্দোলন করলেন, হাসিব স্যারের পদত্যাগ চাই, শেষ বলা যায়, আপনাদের কোনো বিশ্বাস নাই। মুড সুইং জেনারেশন, কিছু হইলেই রাস্তায় নেমে যাইতে হবে। আবারও বলতেছি, সিলেক্টিভ প্রেশার টেকনিকের মাধ্যমে ফাংশনাল ইমপ্রেশন নিই। লিখে রাখেন, এটা আগেই জীবনেও বলতে যাবেন না, ফার্স্ট ইয়ারে এগুলো দরকার নেই, কিন্তু বাইচান্স যখন কাউকে অনার্স দেওয়ার চিন্তা করা হয় জিজ্ঞেস করতে পারে। বুঝতে পেরেছেন? মাত্র 4টা সিলেক্টেড পয়েন্টে প্রেশার দিতে হয়।